ওকে, থ্যাংক ইউ। তো যেটা হলো, আজকে আমরা দুইটা পার্টে আসলে আমরা সেশনটা নিব। একটা হলো আমরা থিওরিক্যাল একটু পার্ট দেখব, দেন একটা সার্ভার, আমরা সেই সার্ভারটাকে আমরা হ্যাক করে দেখাবো। সার্ভারে কোনো কিছুই আমরা জানি না, আইপি অ্যাড্রেসও জানি না, বাট A to Z আমরা, অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং পার্ট থেকে শুরু করে এক্সপ্লয়েট পর্যন্ত আমরা একটা সার্ভারটাকে কম্প্রোমাইজ করবো বা হ্যাক করে দেখাবো। ওকে, তো ওয়েলকাম সবাইকে বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে যেটা হলো সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, ফ্রি ডেমো একটা ক্লাস। তো ফ্রি ডেমো ক্লাসে আমরা যেটাই বললাম আর কি, সার্ভারে হ্যাক করা দেখাবো, প্লাস থিওরিক্যাল নলেজ দিব আপনাদেরকে। তারপরে একটা কোশ্চেন সেশন নিব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, এনি কাইন্ডস অফ কোশ্চেন, তো করতে পারবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে, আজকে আমি কন্ট্যাক্ট করবো আজকে সেশনটা। আমি শেখ তরিকুল ইসলাম। আমি ISO 27001 লিড অডিটর, CAS CC RICE RICSA MCSA সার্টিফাইড। আমি বর্তমানে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। যদি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, তাহলে মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটির উপরে। আমি সাইবার সিকিউরিটি এবং অডিটের উপরে আহ, অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি বিভিন্ন ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে। ঠিক আছে, পাশাপাশি আমি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা প্রজেক্ট আছে, এস প্রজেক্ট, সেখানেও আমি ট্রেনার হিসেবে কাজ করছি। এছাড়া আমি ব্র্যাক আইটি, ব্র্যাক ইউনিভার্সিটি, EIC, ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকে কর্মরত আছি। ওকে, এটা আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ওকে, তো যেটা হলো, সাইবার ক্রাইম এখন আমাদের নিত্য প্রয়োজনীয় একটা হয়ে গেছে, মানে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার অ্যাটাক হচ্ছে, হ্যাকাররা প্রতিনিয়ত আক্রমণ করতেছে আমাদের সিস্টেমের উপরে। কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম পর্যন্ত, সব জায়গায় আইটি সিস্টেম চলতেছে। তো আইটি সিস্টেম যেহেতু চলতেছে, সেখানে সাইবার অ্যাটাক হতে পারে এনি টাইম। তো এই জায়গাটা যদি প্রপারলি প্রোটেকশন না দিই বা সিকিউর না করি, তাহলে কিন্তু আমার বিজনেস, আমার ব্যাংক চলতে পারবে না। কারণ সাইবার অ্যাটাক এর ফলে আমার সিস্টেম ডাউন হয়ে যাবে, ডেটা চুরি হয়ে যাবে, ডেটা হ্যাক হয়ে যাবে, সিস্টেম হ্যাক হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। তো এর ফলে কি হবে, আপনার বিজনেসটা হ্যাম্পার হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে, যাতে হ্যাকাররা সাইবার হামলা করে আপনার সিস্টেম বা ডাটাগুলোকে পুরোভাবে মিসইউজ না করতে পারে। এখন সাইবার ক্রাইম ঘটার জন্য আসলে বিভিন্ন মোটিভ আছে। যে কোনো কাজ করতে গেলে আমাদের মোটিভ থাকে, যেমন আপনারা ক্লাসে জয়েন করছেন কিছু লার্ন করার জন্য, শেখার জন্য। সেরকম ভাবে কোনো হ্যাকার যদি অ্যাটাক করে, সাইবার হামলা করে, তো হ্যাকারের কিছু মোটিভ থাকে। যেমন বিজনেসটার কন্টিনিউটিটাকে ডিস্টার্ব করার জন্য, মানে সার্ভিসটাকে ইন্টারাপ্ট করার জন্য, তথ্য চুরি করার জন্য, ডেটা ম্যানিপুলেট করার জন্য করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, সে রিলিজিয়াস হোক, পলিটিক্যাল বিলিফস হোক। এখন বর্তমানে এই দুইটা আমরা মোটামুটি ফেস করতেছি আমাদের দেশের মধ্যে। যে পলিটিক্যাল যে প্রোপাগান্ডা আছে, রিলিজিয়াস প্রোপাগান্ডা আছে, এগুলো চলতেছে ঘন। এটা সবাই করতেছে, সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঠিক আছে, তো যেটা হলো, এই জন্য আমরা যখন কোনো কিছু দেখবো, ইনফরমেশন আসবে, আমরা একটু ভেরিফাই করতে হবে। অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে, অ্যাজ এ নাগরিক হিসাবে, আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে কোনো কিছু কমেন্টস করার আগে, শেয়ার করার আগে। ঠিক আছে, আগে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, এটা বিকল্প নাই। তো আপনার ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আইটি সিস্টেমটা আছে ব্যাংকের বা যে কোনো প্রতিষ্ঠানে, সেগুলোতে কোনো ডিস্টার্ব না করতে পারে বা ডাউন করতে না পারে, সেজন্য কিন্তু সাইবার ক্রাইম হতে পারে, এবং এখান থেকে প্রোটেকশন দিতে হবে। ড্যামেজিং রেপুটেশন অফ দ্য টার্গেট, রেপুটেশন খুবই ইম্পর্টেন্ট। একটা প্রতিষ্ঠানের জন্য রেপুটেশন খুবই ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠানের রেপুটেশন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, সে প্রতিষ্ঠানের উপর থেকে মানুষের আস্থা, ট্রাস্ট নষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে, ওই প্রতিষ্ঠান চলতে পারবে না, কারণ কাস্টমার না থাকলে তো প্রতিষ্ঠান প্রফিট করতে পারবে না। তারপর ফাইন্যান্সিয়াল লস টু দ্য টার্গেট, ফাইন্যান্সিয়াল ভাবে লস করার জন্য হতে পারে। ঠিক আছে, ব্যাংকে সাইবার হামলা হলে আনঅথরাইজ ভাবে সে টাকা পয়সা ট্রানজেকশন করে নিয়ে যেতে পারে, যেটা হয় ম্যাক্সিমাম জায়গায় আসলে ব্যাংকগুলোতে ঘটে। বাট এটা ডিসক্লোজ হয় না, ডিসক্লোজ হলে ব্যাংকের উপর একটা প্রেশার পড়বে। তো বাট প্রতিনিয়ত আসলে ঘটে। তো ডিমান্ডিং র্যানসম, র্যানসম অ্যাটাক করার ফলে হ্যাকার কি করে, র্যানসম ডিমান্ড করে, সেই জন্য কিন্তু সাইবার ক্রাইম বা অ্যাটাক হতে পারে। রিসিভিং স্টেটস মিলিটারি অবজেক্টিভস,
বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা যারা আছে, ডিফেন্স সেক্টরে যারা আছে, এদের যে ডেটাগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, এগুলো কিন্তু এর মধ্যে অ্যাটাক করার জন্য কিন্তু সাইবার হামলা হতে পারে। কারণ এখানে গুরুত্বপূর্ণ ডেটা থাকতে পারে, ঠিক আছে, সিভিলিয়ান ডেটা থাকতে পারে, রাষ্ট্রের ডেটা থাকতে পারে, গোপনীয় নথি থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে। এগুলা হ্যাকার কি করে, সাইবার হামলা করে এগুলা কিন্তু সে চুরি করতে চায়, ঠিক আছে, এবং মিসইউজ করবে করবে। তো সাইবার ক্রাইম বা হামলা আমরা মনে করি যে শুধু ব্যাংকেই ঘটে বা যে কোনো প্রতিষ্ঠানে ঘটে, বাট না, এটা আপনার ব্যক্তিগত লাইফেও ঘটতে পারে। ঘটতে পারে কি, রেগুলারলি ঘটে। তো এরকম কয়েকটা পর্যায়ে আছে যে জায়গাগুলোতে আসলে সাইবার হামলা হয়। যেমন ইন্ডিভিজুয়াল, আপনার ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, অনলাইন ফ্রড হতে পারে, আমরা অনলাইন ফ্রডের মধ্যে পড়ি, ফিশিং অ্যাটাকের মধ্যে পড়ি আমরা। তারপরে সাইবার ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, আপনার যে ক্রেডিট কার্ড আছে এটা আপনার প্রপার্টি, তাই না? তো এটা ব্যাংকের একটা অ্যাসেট আপনার কাছে আছে। তো এই থেকে এখানেও কিন্তু আপনার অ্যাটাক হতে পারে। তারপরে সাইবার ক্রাইম এগেনস্ট অর্গানাইজেশন, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাইবার হামলা হতে পারে। সাইবার ক্রাইম এগেনস্ট সোসাইটি, সমাজের মধ্যে, ঠিক আছে, সাইবার হামলা হতে পারে, যেমন ফরজারি হতে পারে, সাইবার টেরোরিজম হতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার সোসাইটির মধ্যে ঘটতে পারে। ওকে। তো সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যে সিক্রেট এজেন্সি গুলো তো আসলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রয়োজন আর কি। কারণ এখানে আসলে রাষ্ট্রের একটা ব্যাপার থাকে, এটা একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সিক্রেট এজেন্সি গুলো। তো এই জায়গাগুলোতে আসলে আপনি কাজ করতে পারবেন, কারণ হিউজ পরিমাণ চাহিদা আছে এই জায়গাগুলোতে। ওকে। এখানে কয়েকটা ইন্টারন্যাশনাল যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, মোসাদ, এনএসএ, এনআইএ, এফবিআই, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আর অনেক গোয়েন্দা সংস্থাগুলো আছে। সেই জায়গাগুলোতে আসলে ইউজ পরিমাণ চাহিদা আছে। এই সেক্টরগুলোতে আপনি ঢুকতে পারবেন। যাদের সিক্রেট এজেন্সিতে জব করার ইচ্ছা, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বা একটা অপরচুনিটি, মানে সাইবার সিকিউরিটি শিখে সেইগুলোতে কাজ করার। আর এখন তো পৃথিবীর সব সেক্টরে আসলে চাহিদা আছে, নট অনলি যে সিকিউরিটি এজেন্সি এরকম না। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ব্যাক বাউন্ডি করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস, যে পৃথিবীর নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় আসলে সাইবার সিকিউরিটি চাহিদা রয়েছে, হাই ডিমান্ড একটা সেক্টর। তো এর ফলে কি হবে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে সাইবার সিকিউরিটি শিখে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি সহজেই একটা জব পেতে পারেন। অন্যান্য সেক্টরে চাইতে সাইবার সিকিউরিটি জব পাওয়া খুবই ইজি, যদি আপনার একটু স্কিল থাকে। তো এই জন্য বলা হয়েছে ইউ ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে ট্রাভেল করতে পারবেন। এছাড়াও আপনি রিমোট জব করতে পারবেন, বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে ফুল টাইম রিমোট জব করতে পারবেন, বাসায় বসে। এটাও অপরচুনিটি। তো সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভারগ্রিন ইন্ডাস্ট্রি, এটা evergreen industry বলা হয়েছে। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে। কেন এভারগ্রিন ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, কারণ আইটি সেক্টর বা ইনফরমেশন টেকনোলজি, এটা বলাই যায় যে আসলে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এটা থাকবে আর কি। আরো আপডেট হবে, আরো টেকনোলজি আরো ফাস্ট হবে, অ্যাডভান্সড হবে। তো যত টেকনোলজি অ্যাডভান্সড হবে, আইটি সেক্টর ডেভেলপ হবে, ততই কিন্তু সাইবার হামলা, সাইবার অ্যাটাক বৃদ্ধি পাবে কিন্তু। আমরা বর্তমানে দেখতেছি আগে যেরকম সাইবার হামলা হইতো তার সাথে বেশি পরিমাণে এখন অ্যাটাক হচ্ছে। হ্যাকার বাড়তেছে, হ্যাকারের নতুন নতুন টেকনোলজি বাড়তেছে, এআই টেকনোলজি বাড়তেছে, সেগুলো দিয়ে আসলে অ্যাটাক করতেছে বিভিন্ন সিস্টেমে, ব্যাংকিং সেক্টরে, ঠিক আছে। তো যেহেতু লাইফ টাইম বা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আসলে আইটি সিস্টেম থাকবে, তো সাইবার অ্যাটাকও তো হবে। এই জন্য আপনার সারা জীবন আসে বলা যায় যে সাইবার সিকিউরিটি একটা চাহিদা থাকবে, এই জন্য এবার গিয়ে ইন্ডাস্ট্রি বলা হয়েছে। তো গুড স্যালারি প্যাকেজ, আসলে সাইবার সিকিউরিটি স্যালারি প্যাকেজটা অনেকটা হাই, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ডিফারেন্ট একটা ব্যাপার থাকতে পারে। বাট যদি আপনি ওই এভারেজ চিন্তা করেন যে স্যালারিটা খুবই হাই, তো আপনি যদি 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনার 80+ স্যালারি হয়ে যাবে। যদি মোটামুটি স্কিল নিয়ে আপনি ইন্টারেস্ট ফিল করেন, বা স্কিলটা নিতে পারেন, এক্সপিরিয়েন্স নিতে পারেন, প্রপারলি নলেজ নিতে পারেন, তাহলে মিনিমাম 2 বছরের যে এক্সপিরিয়েন্সে আপনি 80-60+ একটা স্যালারি পেতে পারেন। বাট ইনিশিয়ালি যদি আপনি ঢোকেন 20-25, যেটা আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, একদম ফ্রেশার হিসেবে যদি ঢোকেন, তাও 25-এর কাছাকাছি আপনি একটা স্যালারি পাবেন। বাট দু একটা পজিশন একটু কম বেশি দিতে পারে, বাট এটা অ্যাভারেজ আমি বললাম আর কি। বাট অন্যান্য সেক্টরের চাইতে এই সেক্টরে কেরিয়ারটা বিল্ড আপ করা খুবই সহজ, যদিও এটা হাই ডিমান্ড একটা সেক্টর।
হাই স্যালারি একটা সেক্টর। কারণ কি, সাইবার সিকিউরিটি এখন অনেকে মনে করে যে এটা খুব কঠিন, শেখা যাবে না, অথবা এই সেক্টরে আসলে তাদের আইডিয়া কম বা ভয় পায়, এই কারণে অনেকে আসতে চায় না। বাট এটা আসলে ভুল ধারণা। তো সাইবার সিকিউরিটি আসলে তেমন কঠিন না, যদি আপনি প্রপারলি গাইডলাইন ফলো করেন, আপনি যদি স্কিল নেন, তাহলে আপনার ইজি হবে। একটু সময় দেন, ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আপনার জন্য ইজি হবে, কোনো ব্যাপার না। এই জন্য আপনার সেক্টরে আপনার হাই ডিমান্ড, বাট কম্পিটিশন অনেক কম। আচ্ছা, জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি, তো সব জায়গায় আসলে এটা চাহিদা আছে। তারপর আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। গভর্নমেন্ট সেক্টর আছে, ডিফেন্স সেক্টর আছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা ব্যাংকিং সেক্টরগুলোতে, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস, এগুলোতে আপনার প্রচুর পরিমাণে চাহিদা আছে। এখন আপনি বলতে পারেন যে হেলথ কেয়ারে কেন চাহিদা আছে? এই জন্য চাহিদা আছে কারণ এখানে তো আসলে হিউজ পরিমাণ ডেটা ডেটা থাকে। পেশেন্ট যখন আসে তাদের হিউজ পরিমাণ ডেটা থাকে, প্লাস এখানে যখন পেমেন্ট করা হয়, তো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা হয়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়, এগুলো তো ইনফরমেশন গুলো, ডেটা গুলো এই ডেটাবেজে থাকে। এর ফলে কি হয়, এই হেলথ কেয়ার গুলোতে যদি অ্যাটাক করা হয়, পেশেন্টের ডাটা, সিভিলিয়ান ডাটা বা এই ব্যাংকিং সিস্টেমের ডাটাগুলো সব পেয়ে যেতে পারে। তো আইটি, টেকনোলজি কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন, সাইবার সিকিউরিটি ফার্মে কাজ করতে পারবেন, সফটওয়্যার কোম্পানিতে হিউজ পরিমাণ চাহিদা আছে, এই জায়গাগুলোতেও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, একটু দেখি। আমরা এই করব, কোশ্চেন অ্যান্সার সেশন নিব পরে লাস্টের দিকে, ওই সময় আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দিব ইনশাল্লাহ। তো যেটা হলো, টেলিকমিউনিকেশন সেক্টর গুলোতে আছে, রিটেল ই কমার্স সেক্টর গুলোতে আছে। এখন বর্তমানে ই কমার্সটা আসলে বেশি পপুলার। তো পপুলার হওয়ার কারণে আসলে এখানে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। অনলাইন পেমেন্ট করলে কি হবে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট পেমেন্ট করতেছেন, তো এখানে একটা আপনার সাইবার অ্যাটাক হতে পারে, হামলা হতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো তো প্রপারলি সিকিউরিটি বা ওয়েব সিকিউরিটি আপনাকে দিতে হবে আর কি। কনসাল্টিং ফার্ম হিসেবে আপনি কাজ করতে পারবেন, সাইবার সিকিউরিটি শিখে আপনি কনসাল্টিং ফার্ম হিসেবে আপনি একটা প্রতিষ্ঠান খুলতে পারেন। ওকে, এডুকেশন বা রিসার্চ ইনস্টিটিউশন খুলতে পারবেন। তারপর ল ফার্মস, এনজিও, নিউজ মিডিয়া গুলোতে মাঝে মাঝে আমরা শুনি প্রথম আলো বা সময় টিভি বা বিভিন্ন বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া গুলো সাইবার হামলা শিকার হচ্ছে, তো এগুলো আমরা জানি। তো এই জায়গাগুলোতে আসলে আপনি জবের একটা অপরচুনিটি পাবেন, বা ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাগ বন্টি করতে পারবেন। মানে ওভারঅল একটা কর্পোরেট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, বাগ বন্টি সব জায়গায় আপনার পদচারণার মতো থাকবে, যদি আপনি এটা স্কিল নিতে পারবেন। হিউজ পরিমাণ সেক্টর আছে এই সাইবার সিকিউরিটি স্কিল নিয়ে পরবর্তীতে আপনি ইনকাম করার জন্য বা আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য। এখন দেখেন, সাইবার সিকিউরিটি আপনি একটা ডোমেন যদি আপনি শিখতে পারেন, সাইবার সিকিউরিটি দেখা গেলো আপনার অনেকগুলো পার্ট আছে। বা যেমন আপনি অফেন্সিভ সিকিউরিটি আছে, ডিফেন্সিভ সিকিউরিটি আছে, আইটি অডিট আছে, কমপ্লায়েন্স আছে। ঠিক আছে, এই জিনিসগুলো তো আপনি যে কোনো একটা শিখে যদি আপনি কোথাও জয়েন করেন, আপনি দেখেন এক মনে করেন অফেন্সিভ সিকিউরিটি নিয়ে ঢুকলেন, ওইখানে আপনি ঢোকার পরে কিন্তু আপনি দেখেন অডিট, কমপ্লায়েন্স, তারপর ডিফেন্সিভ সিকিউরিটি, সোয়াক, এগুলো অটোমেটিক্যালি আপনার শিখে হয়ে যাবে। কারণ একটা টিমের মধ্যে তো আসলে সব ধরনের কাজ করতে হয়, তো এই পাশাপাশি অন্যগুলো আপনি শিখে ফেলতে পারবেন। বাট আপনাকে ঢুকতে হবে কোথাও। তো যেটা হলো, আপনাকে কি করতে হবে, আপনি যদি সাইবার সিকিউরিটি কোর্স করেন, কোন কোন জায়গাগুলোতে বা ইথিক্যাল হ্যাকিং শেখেন, কোন কোন জায়গাতে আপনি কাজ করতে পারবেন, দেখেন আপনার সাইবার সিকিউরিটি অডিটর হিসেবে কাজ করতে পারবেন, অফেন্সিভ সিকিউরিটি হিসেবে কাজ করতে পারবেন, ভিএপিটি সেলের হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। হিউজ পরিমাণ রোল আছে যে জায়গাগুলোতে আসলে আপনি আপনার জব পাওয়ার পসিবিলিটি থাকে আর কি। তো এটা ইসি কাউন্সিলের একটা আসলে অফিসিয়াল একটা রোল আর কি, তারা এটা ডিফাইন করে দিচ্ছে আর কি। মোট কথা, আপনি মার্কেটে ঢুকতে পারলে আপনি সাইবার সিকিউরিটির সব কিছুর একটা আয়ত্তে চলে আসবে। ওকে, তো আমার বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং এর প্রচুর পরিমাণ চাহিদা আছে। তো আপনি সহজেই এই সেক্টর গুলোতে ঢুকতে পারবেন। তো এখন দেখেন, আইটি সিস্টেমের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যে ভাগগুলো সেই জায়গাগুলোতে আপনাকে সিকিউরিটি দিতে হবে। এখন আপনি জানেন না আসলে, যদি না জানেন যে কোথায় কোথায় সিকিউরিটি আপনাকে দিতে হবে, তাহলে আপনার জন্য একটা কি হলো, প্রবলেম হয়ে যাবে এই কাজ করার আর কি। তো আমরা জানি যে আইটি সিস্টেম, মানে আইটি সিস্টেমের মধ্যে কি কি থাকতে পারে, নেটওয়ার্কিং সিস্টেম থাকতে পারে, অ্যাপ্লিকেশন সিস্টেম থাকতে পারে, ডাটাবেস থাকতে পারে, সার্ভার থাকতে পারে, ইনপয়েন্ট ডিভাইস গুলো থাকতে পারে, ক্লাউড থাকতে পারে। ঠিক আছে, মোবাইল সিস্টেম থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো আপনার কোন কোন জায়গাগুলোতে সিকিউরিটি ইনশিওর করতে হবে সেটা আমরা একটু জানবো। নেটওয়ার্ক সিকিউরিটি, একটা আইটি সিস্টেম ডেভেলপ করার আগে প্রথমে যেটা করতে হয়, নেটওয়ার্কিং সিস্টেমটাকে এস্টাবলিশ করতে হয়। তো তো এর মধ্যে নেটওয়ার্কিং এস্টাবলিশ করার পরে
তারপরে আপনার অ্যাপ্লিকেশন, ডেটাবেস, সার্ভার টার্ভার যেগুলো আছে সবগুলো আপনার এস্টাবলিশ করতে হবে, কানেকশন দিতে হয় বা এটা নিয়ে কনফিগার করতে হয়। তো এই জন্য আপনাকে নেটওয়ার্কিংটাকে খুবই সিকিউর রাখতে হবে। নেটওয়ার্কটা কোনোভাবে যদি আপনার হ্যাক হয়ে যায় বা কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে, বাকি সবগুলোই কম্প্রোমাইজ হয়ে যাবে, কারণ সবগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আপনার অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলো তো প্রপারলি সিকিউরিটি দিতে হবে, কারণ আপনি কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অ্যাপ্লিকেশন যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে কাস্টমার কিন্তু বা আপনার সার্ভিসের উপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট হলো ডেটা। ডেটা কোথায় থাকে? ডেটাবেজে থাকে। তো ডেটাবেসটাকে প্রপারলি সিকিউর করতে হবে। আর ডেটাবেস বলেন, অ্যাপ্লিকেশন বলেন, যাই বলেন না কেন, কোথায় রাখতে হয়? সার্ভারে। সার্ভারগুলোতে, সার্ভারকেও আপনাকে সিকিউর করতে হবে। ইন পয়েন্ট ডিভাইস, ইন্ড ইউজার যারা আছে বা ওয়ার্ক স্টেশন যেগুলো আছে, এগুলোকে ইন পয়েন্ট ডিভাইস বলা হয়, এইগুলোকে আসলে সিকিউরিটি দিতে হবে। ইনসিডেন্ট রেসপন্স, কোনো একটা ইনসিডেন্ট ঘটলে আপনি কিভাবে রেসপন্স করবেন সেই পলিসি প্রসিডিউর থাকতে হবে। ইনসিডেন্ট ঘটলে আপনাকে সেইভাবে আপনার রেসপন্স করতে হবে, কারণ আপনি যতই সিকিউরিটি ইনশিওর করেন না কেন, যে কোনো সময় যে কোনো ভাবেই আপনার ইনসিডেন্ট ঘটতে পারে। বাট এইটা মাথায় রেখে কিন্তু রেসপন্স প্ল্যান থাকতে হবে, পলিসি থাকতে হবে। ঠিক আছে, আইসিটি সিকিউরিটি পলিসি থাকতে হবে, প্রসিডিউর থাকতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন। এটা বাংলাদেশ ব্যাংকেরও একটা আইসিটি সিকিউরিটি পলিসি আছে, এবং প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব আইসিটি সিকিউরিটি পলিসি থাকে। যে আইসিটি সিকিউরিটি পলিসি অনুযায়ী ওই ব্যাংকটার সব কিছু আসলে কন্ডাক্ট করা হয় অ্যাকর্ডিং টু আইসিটি সিকিউরিটি পলিসি। এটা ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে। এই হিসাবে যখন কোনো কোনো একটা এমপ্লয়কে রিক্রুট করে, আইসিটি সিকিউরিটি পলিসি গাইডলাইন অনুযায়ী সে এটা ফলো করে। আপনি সার্ভার কনফিগার করবেন, আইসিটি সিকিউরিটি পলিসিতে সার্ভারের কনফিগারেশন কি কি পলিসি আছে, প্রসিডিউর আছে, এগুলো ফলো করতে হয় আর কি। ক্লাউড সিকিউরিটি, আপনার প্রতিষ্ঠানে যদি ক্লাউড থাকে, ক্লাউডটা কিভাবে সিকিউরিটি ইনশিওর করবেন সেটাও আপনাকে জানতে হবে। ঠিক। তো সাইবার সিকিউরিটি জিনিসটা হলো, যখন আপনি শিখবেন, আপনার শেখার অনেক ওয়ে আছে। সবচেয়ে বেস্ট হলো অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন বিভিন্ন ধরনের সাইট গুলো আছে, যেমন সাইবার সিকিউরিটি গেম আছে, লাইক ব্যান্ডিট আছে, ট্রাইঅ্যাকমি আছে, বাংহাব আছে, হ্যাক দ্য বক্স আছে। ঠিক আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আসলে আমরা কাজ করি আর কি। এগুলো আমরা দেখাই কিভাবে খেলতে হয়, কিভাবে এগুলো কমপ্লিট করতে হয়, ট্রাইহ্যাকমিতে, বাংলাহাবে। ওকে, লার্নিং পিরিয়ডে এগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আমরা বাংলাপ থেকে লাইভ সার্ভার আমরা ডাউনলোড করে আমাদের ল্যাবে সেট আপ করি, করে আমরা অ্যাটাক করে দেখি যে আসলে কিভাবে অ্যাটাক করা হয়, কোন প্রসেস অ্যাটাক করতে হয়, কিভাবে কম্প্রোমাইজ করা যায়। এগুলো আমরা আসলে সব প্রসেস গুলো দেখাই। এবং যারা লার্নিং পিরিয়ডে থাকে তাদের জন্য এই জায়গাগুলোতে, প্ল্যাটফর্ম গুলোতে আসলে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। সেটা পোর্ট সুইগের আছে, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি পোর্ট সুইগের গুলোতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। পাশাপাশি আপনার এখানে গিটহাব প্রজেক্ট, রাইট আপস, ল্যাব রিপোর্টস, বাগ বাউন্টি ফাইন্ডিংস, লিঙ্কিং প্রোফাইল, রিজিউম, মিডিজম, এইগুলোতে আসলে হিউজ পরিমাণ কাজ করা হয়। কারণ আপনি সাইবার সিকিউরিটি স্কিল নিলেই কিন্তু হবে না। আপনি আপনার সাইবার সিকিউরিটি জবে তো অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করার আগে আপনার পোর্টফোলিও রেডি করতে হবে, সেটা বিডি জবসের হোক, রিজিউম হোক, সিভি হোক, লিঙ্কডইন প্রোফাইল হোক, যেটাই হোক না কেন, পোর্টফোলিও রেডি করতে হবে। করে তারপর আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কোথায় করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো তো আমরা কাজ করে থাকি। তারপর আপনি প্র্যাকটিস করবেন, কোথায় প্র্যাকটিস করবেন? ল্যাবে প্র্যাকটিস করবেন। প্রত্যেকের ডিভাইসে আমরা ল্যাব সেট আপ করে দিই। সেখানে আপনার অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেস থাকবে, কালি লিনাক্স থাকবে, তারপর নেসাস থেকে শুরু করে এখন এক্স যত টুলস আছে, ঠিক আছে, সব কিছু আমরা ওই সার্ভারের মধ্যে, মেটাস্প্লয়েট 2 থাকবে, সব ওইখানে আমরা সেট আপ করে দিই যখন যেটা লাগে আর কি। তারপর ওইখানে আমরা প্র্যাকটিস করি, অ্যাটাক করি আর কি, লাইভ সিনারিওর মতো। ওকে। তারপরে আপনারা যখন সাইবার সিকিউরিটি শিখবেন, তখন এই কমিউনিটি গুলোতে আসলে জয়েন করতে হবে। আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আপনার লিঙ্কডইনের খুঁজবেন যে কারা কারা সাইবার সিকিউরিটিতে কাজ করতেছে, টপ লেভেলে আছে, এই সেক্টরে আসলে ভালো পজিশনে আছে, তাদের কানেক্ট করবেন। এইভাবে কমিউনিটি তৈরি করতে হবে, তাদের সাথে হাই হ্যালো করবেন, কথা বলবেন। নেটওয়ার্ক তৈরি হলে কি হবে, আপনার জব প্লাস উপরে ওঠা বা ক্যারিয়ারটাকে বিল্ড আপ করা সহজ হয়ে যায়, যেটা আমরা জানি সবাই কম বেশি যারা এখানে জয়েন করছেন। কারণ নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক যার যত ভালো থাকবে সে তত উপরে উঠতে পারবে। ঠিক আছে, এই জন্য আমরা বিভিন্ন সিকিউরিটি রিসার্চার্স গ্রুপ আছে, সেখানে জয়েন করতে হবে। ইথিক্যাল হ্যাকার্সের গ্রুপ আছে, সক অ্যানালিস্টের গ্রুপ আছে, সাইবার সিকিউরিটি বিভিন্ন গ্রুপ আছে, কমিউনিটি আছে, সেগুলো আপনাকে শিখতে হবে। এই জন্য বলা হয়েছে লার্ন ফ্রম রিয়েল প্রফেশনাল। যারা কমিউনিটিতে অলরেডি কাজ করতেছে, তারা তো আসলে অলরেডি রিয়েল লাইফে কাজ করতেছে, তো তাদের কাছ থেকে শেখাটা আসলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি বাসায় বসে যত প্র্যাকটিস করেন না কেন, স্টাডি করেন না কেন, বাট একজন প্রফেশনাল যে অলরেডি মার্কেটে আছে,
তার কাছ থেকে আপনি সহজেই বুঝতে পারবেন এবং সে রিয়েল লাইফে জিনিসগুলো আসলে দেখাবে। যেরকম আমরা আসলে প্রফেশনাল লাইফে আছি, আমরা আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দিতে পারবো, প্রপারলি শেখাতে পারবো আর কি। তো আমরা কিভাবে আসলে প্র্যাকটিস করাই বা ক্লাসগুলো করি, যেমন আমরা হোম ল্যাব তৈরি করি, প্রত্যেকের ডিভাইস হোম ল্যাব তৈরি করা হয়, ঠিক আছে। তো তারপরে আমরা ক্লাসের পরে আমরা প্রত্যেকে হোম হোম টাস্ক দিই, প্রজেক্ট দিই, অ্যাসাইনমেন্ট দিই, সেগুলো আসলে প্র্যাকটিস বাসে করতে হয় আর কি। সিটিএফ গুলো খেলতে হয় কিভাবে, কারণ বর্তমানে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে সিটিএফ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে সিটিএফ পারফর্ম করা হয়, কম্পিটিশন হয়। তো আপনি সিটিএফ পার্টিসিপেট যত করবেন তত আপনি শিখবেন, কমিউনিটি বাড়বে, অনেক সাথে পরিচয় হবে। সিটিএম মিনস ক্যাপচার দ্য ফ্ল্যাগ। ওকে, বিভিন্ন ওয়ার্কশপে জয়েন করবেন, সেখানে আপনি কিছু না কিছু শিখতে পারবেন, সেটা অফলাইন হোক অনলাইন হোক, ঠিক আছে, ট্রাই করবেন। আর রিয়েল প্রজেক্ট গুলো করার ট্রাই করবেন, যেগুলো যেগুলো আমরা আমাদের এই কোর্সের মধ্যেও আসলে আমরা রিয়েল প্রজেক্ট গুলো দেখে থাকি আর কি। তো যেটা হলো, আমরা আসলে ক্লাসগুলো সার্ভারে নিয়ে থাকি। তার আগে আমি একটু দেখি আজকে যে সার্ভারটা আমরা হ্যাক করব, সেটা হলো কেয়ারটেক্স লেভেল সার্ভারটা। এই সার্ভারটা আমরা ডাউনলোড করেছি হলো বাংহাব সাইট থেকে, যেটা একটু আগে আমি বলতেছিলাম। বাংহাব, ওকে। এখানে রিয়েল সার্ভার পাওয়া যায় হিউজ পরিমাণ, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ভেরি ইজি, ইজি, মিডিয়াম, হার্ড। তো যেহেতু লার্নিং পিরিয়ডে ইজি থেকে শুরু করতে হবে, ইজি, মিডিয়াম, তারপর হার্ড। তো আপনি এখান থেকে সার্ভারগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনি কি করতে পারবেন, দেন আপনি কি লেভেল ওয়াল যদি আপনি ডাউনলোড করতে চান, লিখে সার্চ করবেন, এখানে চলে আসছে। যে কোনো সার্ভার আপনি ডাউনলোড করতে গেলে কি সার্ভারের উপরটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভারে কিছু ইনফরমেশন দিবে আপনাকে, নেমটা কি, কবে রিলিজ হয়েছে, দেখেন 2010 সালে এটা রিলিজ হয়েছে, ঠিক আছে, অথর কে, সিরিজ কি, ঠিক আছে, এগুলো। এরপরে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, দুটো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, একটাই কাজ না করলে অন্য একটা থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, তার ফাইলের ইনফরমেশন দেওয়া আছে, এটা রেয়ার ফাইল, এটা হলো সাইজ কত 186, ওটা একটা সার্ভার, এটা বিভিন্ন ধরনের সার্ভার আছে, তো এটা হলো 186 এর একটা সার্ভার। এটা ভিএমআর ওয়ার্কস্টেশনের জন্য এটা প্রিফারেবল। আমরা জানি যে ভিএমআর ওয়ার্কস্টেশন বলেন, ওরাকল ভার্চুয়াল বক্স বলেন, দুইভাবে আসলে আমরা ল্যাব সেটআপ করতে পারি। তো এই সার্ভারটা ভিএমআর ওয়ার্কস্টেশনের জন্য সুইটেবল। তো এখানে আমরা এটাকে সেট আপ করবো। এটা কোন ধরনের সার্ভার, সার্ভারের মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে, লিনাক্সের অপারেটিং সিস্টেম, উইন্ডোজে থাকতে পারে, লিনাক্স থাকতে পারে, বাট এটার মধ্যে লিনাক্স অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সে পেয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এই সার্ভারগুলো আপনি কিভাবে খেলবেন, এত সার্ভার আপনি তো শুরু করতেছেন, কিভাবে খেলবেন? এগুলো ওয়াক থ্রো পাওয়া যায় বা রাইট আপ পাওয়া যায়, আপনি সেটা দেখে দেখে কিন্তু আপনি হেল্প নিয়ে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি এখান থেকে যে কোনো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি আবার শেয়ার দিচ্ছি।
আমরা কোন পর্যন্ত দেখছিলাম ওটা বলতে পারবেন কেউ? কোন কোন জায়গা থেকে আমার ইন্টারাপ্ট হয়েছিল? হ্যালো? হ্যাঁ আচ্ছা, ভাই, আগের সাইডটা দেখাইছিলেন ওইখানে মনে হয়। কোনটা? এইখানে? এই একটু ব্যাকে। হ্যাঁ হ্যাঁ, এইখানে। এখানে কোন কোন জায়গায় কোন পর্যন্ত এগুলো দেখা যাচ্ছে? অপারেটিং সিস্টেম পর্যন্ত দেখাইছিলেন। পাওয়া যায়। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না, যাই হোক, সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, তো যেটা হলো, আমি যখন কোনো সার্ভার ডাউনলোড করব, ওই সার্ভারের ওয়ার্ক ফ্লোটা ফাইন্ড আউট করবো। কিভাবে ফাইন্ড আউট করবো? সাপোজ এই সার্ভারটাকে আপনি ল্যাবে সেট আপ করে এটাকে আমি প্র্যাকটিস করবেন। তো এই এই যেটা আছে নাম কপি করবেন, আপনি এটা গুগলে যাবেন, পেস্ট করলেন, ওয়ার্ক থ্রো লিখবেন, ঠিক আছে? ওয়ার্ক থ্রো মানে হাউ টু সলভ ইট, এটা রাইট আবার যে ইন্টার দিবেন, তো অনেক পেজ আসবে, ওয়েবসাইট আসবে, লিঙ্ক আসবে। তো যে লিঙ্কটা আপনার, দুইটা তিনটা লিঙ্ক ওপেন করতে পারেন, বা যে কোনো একটা লিঙ্ক ওপেন করতে পারেন। আমি ক্লিক করলাম, কারণ এখানে মনে করেন অনেকের ওয়াকথ্রো পাবেন, রাইট আপ পাবেন। এক একজন এক এক মেথডে হ্যাক করছে, এক একজন কি করছে, এক এক মেথডে হ্যাক করছে। ওকে, যেহেতু এক একজন এক এক মেথডে হ্যাক করছে, তো সেহেতু কি হবে, তাহলে তার প্রত্যেকের মেথড গুলো আলাদা হবে। তো আপনি যে কোনো একজন একটা ফলো করতে পারেন, কারণ একটা সার্ভার অনেক ওয়েতে হ্যাক করা যায়, কম্প্রোমাইজ করা যায়, প্র্যাকটিস করা যায়। তো আপনারা যদি মনে করেন যে না আমি যে কোনো একটাতে ফলো করবো, করতে পারেন। যদি বলেন যে না আমি আরো দুই তিনটে ফলো করবো, কে কোন মেথডে করছে, কোন ওয়েতে করছে, সবগুলো ওয়েতে আমি প্র্যাকটিস করবো, সেটাও করতে পারেন। ওকে, এই সার্ভারগুলো যত প্র্যাকটিস করবেন তত নলেজ বাড়বে। কারণ প্রত্যেকটা সার্ভারে নতুন নতুন টুলস, মেথড, আইডিয়া আপনি পাবেন। এগুলো আপনিও রাইট আপ তৈরি করবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন আপনিও লিখবেন, রিপোর্ট তৈরি করবেন। তো যদি কখনো ভুলে যান রিয়েল লাইফে কাজ করার সময়, তখন যেন এই রিপোর্ট দেখে করতে পারেন, হেল্প নিতে পারেন। এবং আপনার রাইট আপ গুলো বা রিপোর্ট গুলো কিন্তু আপনি আবার এখানে আপলোড করতে পারেন। নতুন কেউ যদি শিখতে চায়, আপনি এখান থেকে কিন্তু আপনার এই রাইট আপ থেকে কিন্তু দেখে দেখে সে প্র্যাকটিস করতে পারবে। ওকে, ডাউনলোড করার জন্য কি করতে হবে আমাকে? এখানে যাব আমি, এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা লিঙ্ক ফলো করতে পারেন। প্রথম লিঙ্কটা মনে হয় কাজ করে না, আমি জানি, যেহেতু আগে আমি এটা ডাউনলোড করছিলাম। দেখি কাজ করে কিনা আজকে। ওকে, তাহলে আমার অল্টারনেটিভ একটা ইয়ে আছে, লিঙ্ক আছে, সেটা আমি একটু ফলো করি। আমি ক্লিক করে নিলাম এখানে, দেখেন ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করলাম না, পজ করে দিলাম। এরপর আমরা যেভাবে কালি আমরা সেট আপ করি ল্যাবে, বা মেটাস্প্লয়েট সার্ভার গুলো যেভাবে আমি ল্যাবে সেট আপ করি, সেম ওয়েতে কিন্তু আমি এই সার্ভারটাও কিন্তু ল্যাবে সেট আপ করবো। তো বাট আমরা যখন ক্লাসে কোর্স গুলো করাই, তখন আমরা একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখাই আসি কোর্সগুলো। ঠিক আছে, তো যেটা হলো, আমরা যেহেতু অলরেডি আমার ল্যাবে সেট আপ করা আছে, আমি সেট আপ করে নিলাম না এখন। তো দেখেন এখানে আমার সার্ভারটাকে অলরেডি আমার সেট আপ করা আছে, আমার কালিটাও করা আছে। তো এই দেখেন সার্ভারে ক্লিক করলে লগ ইন অপশন আসছে, দেখেন লগ ইন অপশন আসছে। বাট এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি না, আমি আইপিও জানি না। লগ ইন করতে পারলে হয়তো আইপিটা আমি আইএফ কনফিগ দিয়ে দেখতে পারতাম যে আসলে আইপিটা কত। তো যেহেতু আমি আইপিটা দেখতে পারতেছি না, বা লগ ইন করতে পারতেছি না, মানে এই সার্ভার কোনো কিছুই আমি জানি না। যেহেতু কোনো কিছু জানি না, সেহেতু কি করতে হবে আমাকে, আমাকে একটু আইপি অ্যাড্রেসটা প্রথমে কালেক্ট করতে হবে, অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং থেকেই আমার কাজ শুরু করতে হবে। তো আমাদের বিএপিটি বা এই ধরনের কাজের আসলে প্রসেসটা হলো, প্রথমে ইনফরমেশন গ্যাদারিং করা, তারপরে আপনার ভালনারেবিলিটি গুলো অ্যাসেসমেন্ট করা, তারপরে আপনার অ্যাটাক করা, অ্যাটাক বলতে এক্সপ্লয়েট করা, তারপরে পোস্ট এক্সপ্লয়টেশন পার্ট আছে, এরপর রিপোর্টিং আছে।
রিপোর্টিংটা ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, সাইবার সিকিউরিটি কোনো প্রজেক্ট করবেন, কাজ শেষ হওয়ার পরে আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সাইবার সিকিউরিটি। ক্লায়েন্ট আপনার রিপোর্ট দেখবে, আপনার কাজ দেখবে না। রিপোর্ট যত প্রপারলি, যত ভালো হবে, আপনার কাজের ভ্যালু তত বাড়বে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো কি করতে হবে, যেহেতু এই সার্ভারটা আমার সেম নেটওয়ার্কের মধ্যে আছে, কালিটাও সেম নেটওয়ার্কের মধ্যে আছে, তাহলে আমি সহজেই ফাইন্ড আউট করতে পারবো যে আসলে আমার আহ, এই নেটওয়ার্কের মধ্যে কোন কোন ডিভাইস লাইভে আছে। তখন আমি ফাইন্ড আউট করতে পারবো যে আসলে ওই সার্ভারের আইপিটা কত। ওকে, তো আমি যেটা করব এখন, টার্মিনাল ওপেন করতে হয়। লিনাক্সের কাজ শেখার জন্য টার্মিনালটা ওপেন করতে হয় বা কাজ করার জন্য, এবং সব কমান্ড এই টার্মিনালের মধ্যে দিতে হয়। তো আমরা আসলে কোর্সের মধ্যে আসলে একদম বেসিক কমান্ড থেকেও আমরা শুরু করে দিই, কারণ লিনাক্সের অনেকের আইডিয়া থাকে না বা কাজ জানে না। তো একদম বেসিক কমান্ড থেকে ইনস্টল করা থেকে আমরা দেখাই আর কি। আচ্ছা, যাই হোক, যেহেতু আমার এটার আইপি লাগবে, যেহেতু এই দুটো সেম নেটওয়ার্কে, তো আমি একটু চাইবো যে আসলে এই সেম নেটওয়ার্কের মধ্যে কি কি ডিভাইস আপ আছে, তাহলে আমি বুঝতে পারবো এটার আইপি কত। ওকে, আমি সুডো দিব, এআরপি মাইনাস স্ক্যান সুডো দিব। আসলে এডমিন লেভেলে কাজ করার জন্য সুডো দিতে হয়। মাইনাস আই দিলাম, সরি এম দেখবো। ওকে, কালের আইপিটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম আমি। দেখেন, ওয়ান তো, 1 আর 254 তো আসলে ব্রডকাস্ট আইপি, নেটওয়ার্ক আইপি, তো এগুলো আমাদের দরকার নেই। 129 যেটা, এটাই আমার কিউআরপ্লেক্স লেভেলের আইপি। আইপিটা পাওয়ার পরে দেখেন আমি আইপিটা পেয়ে গেছি। আইপিটা পাওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এর মধ্যে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো কি কি, এগুলো আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করবো? আমি nmap কমান্ড ইউজ করতে পারি। nmap কমান্ড ইউজ করতে পারি। দেওয়ার পরে আমি এই সার্ভারের মধ্যে আমি কার পোর্ট দেখবো, এই সার্ভারের মধ্যে কি পোর্ট ওপেন আছে, কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো কি কি, সেগুলো দেখবো। তাহলে এইটার আইপি আমি পেয়ে গেছি 129। তাহলে nmap দেওয়ার পর আমি মাইনাস পি এন মাইনাস এস বি সার্ভিস ভার্সন, এসবি তে সার্ভিস ভার্সন, দেন আইপিটা আমি একটু দিয়ে দিব। শিফট ইনসার্ট দিলে, লিনাক্সে একটা ইয়ে আছে, আপনি যা কোনো একটা জিনিস মার্ক করে শিফট ইনসার্ট দিলে কি হবে, অটোমেটিক কপি পেস্ট হয়ে যাবে। অনেক সহজ। এই দেখেন, আমি যদি একটু আপনাকে দেখাই আবার বোঝার জন্য, এই টুকটাক জিনিসগুলো শিখতে পারলে আপনি আরো মজা পাবেন। মার্ক করে শিফট ইনসার্ট দিলে কি হবে, দেখেন অটোমেটিক কপি পেস্ট করে চলে করা হয়ে গেছে। আপনার আলাদা কপি কোড করতে হবে না, পেস্ট করতে হবে। এটা একটা ভালো একটা অপরচুনিটি, অ্যাডভান্টেজ। কোথাও ভুল হয়েছে মনে হয় আমার। আর্গুমেন্টে ভুল আছে, এগুলো আর্গুমেন্ট বলা হয়, ক্যাপিটাল ভি দিতে হবে। টাইম নেবে, বেশি টাইম নেবে না। 1 মিনিটের মধ্যে আসলে আমাকে রেজাল্টটা দিবে। তো দেখেন, এখানে কি কি পোর্ট ওপেন আছে দেখেন। এই সার্ভারটার মধ্যে কি কি পোর্ট ওপেন আছে: 22, 80, 111, 139, 443, 1024। এগুলো এগেনস্টে দেখেন, এগুলো সব ওপেন আছে দেখেন, লেখা আছে। এবং কি কি সার্ভিস চলতেছে এগুলো পোর্টের এগেনস্টে, এই সার্ভিসগুলো চলতেছে। এবং সার্ভিসের ভার্সনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু এই পোর্টগুলো পাইছি, আমরা একটু আহ, ই করি, সাম্বাটা দিয়ে করি। সাম্বার ভার্সনটা এখানে দেওয়া নাই। আমি প্রথম সাম্বার ভার্সনটা বের করবো। ফাইন্ড করার পরে দেখবো যেটা লেটেস্ট ভার্সন না আউটডেটেড ভার্সন। যেটা আউটডেটেড ভার্সন থাকে, ইটস এ ভালনারেবিলিটি। তখন এই ভালনারেবিলিটি দিয়ে আসলে আমি অ্যাটাক করবো। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা টার্মিনাল নিব আমি। এমএসএফ কনসোল, এটা হলো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, এগুলো পেন টেস্টিং টুলস বলা হয় আর কি, পিটি করার জন্য আর কি। অর্থাৎ অ্যাটাক করার জন্য এই টুলসটা ইউজ করা হয়। মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক অর্থাৎ এমএসএফ কনসোল দিয়ে এটাকে রান করতে হয়। রান হচ্ছে, একটু ওয়েট করি।
ওকে, এখন দেখাচ্ছে যে অলরেডি রান হয়ে গেছে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ক্লিয়ার করে দিলাম। তো যেহেতু আমি সাম্বার, সরি, সাম্বার কোনো বাসন পাচ্ছি না এখানে। সাম্বারটা ওপেন আসছে, বাসন আমি বের করতে পারতেছি না। আমি সাম্বার বাসনটা একটু বের করবো। এটার জন্য কি করতে হবে আমাকে? সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? এসএমবি সাম্বা কোন প্রোটোকলে চলে? এসএমবি প্রোটোকলে চলে। এসএমবি আন্ডারস্কোর বাসন, অর্থাৎ সাম্বার বাসনটা আমি একটু ফাইন্ড আউট করবো। ওকে। তো অনেক কাছে কঠিন মনে হতে পারে, বা যেহেতু আমি কখনো, অন্যরা আপনারা কখনো এটা করেন নাই, অনেকে আজ করেন নাই, বাট এখানে আমি জাস্ট একটা ওয়ার্কশপ দেখাবো আপনার গাইডলাইন দেওয়ার জন্য বা সিনারিওটা বোঝানোর জন্য, আসলে অ্যাটাক গুলো কিভাবে হয় বা কি ধরনের ভালনারেবিলিটি থাকলে আসলে এভাবে অ্যাটাক করতে হয়, কোন টুলস ইউজ করতে হয়, জাস্ট একটু দেখানোর জন্য আর কি। ওকে, যখন আমরা ক্লাসগুলো করবো আমরা স্টেপ বাই স্টেপ যাবো আর কি। তো যেহেতু আমি ফাইন্ড আউট করে ফেলছি এটাকে আমাকে ইউজ করতে হয়, প্রথমে সার্চ করতে হয়, পরে আমাকে কি করতে হয়? ইউজ করতে হবে। আপনি নাম্বারটাও দিতে পারেন বা এটা কপি পেস্ট করতেও পারেন। প্রিন্টার দিলাম। আপনি ইউজ করার পরে শো অপশন দিব, কারণ আমাকে এখানে টার্গেট ফিক্স করতে হবে, অর্থাৎ আমি যে সার্ভারটাকে অ্যাটাক করবো তার আইপি দিতে হবে। যেমন আপনি যদি পাখি শিকার করেন, তো যে কোনো একটা পাখিকে টার্গেট করতে হবে, তারপরে গুলি করতে হবে, তা নাহলে কিন্তু আপনি শিকার করতে হবে। সেম ওয়েতে এখানে আপনি যে ডিভাইসটাকে অ্যাটাক করবেন, যে সার্ভারটাকে অ্যাটাক করবেন, তার আইপিটা কিন্তু আপনাকে ডিফাইন করে দিতে হবে, তা না হলে তো খুঁজে পাবে না। Okay. তো আর হোস্ট বলতে কি? রিমোট হোস্ট, যে মেশিনে এসে টার্গেট করতেছেন। এখন আমি কিন্তু অ্যাটাক করতেছি না, এখন আমি সাম্বার ভার্সনটা বের করবো। তার সার্ভার ভার্সনটা কার, কোন সার্ভারের? কিউবটেক্স সার্ভারের। তাই এটার আইপিটা আমি দেবো। সেট আর হোস্ট করে সেট করার জন্য সেট কমান্ড দিতে হয়। এরপরে আইপিটা দিতে হবে 47.129। পোর্টটা দিতে হবে সেট পোর্ট, সেট আর পোর্ট আর কি। এটা পোর্ট কত? 139। এটাকে আপনি এমনি এমনি দিবেন না, এখানে আপনার দেখেন 139 পোর্ট আছে। ঠিক আছে, তো এখানে যেটা থাকবে ওইটি আপনাকে দিতে হবে দেখে দেখে। যেহেতু 139 আছে, 139 আর সাম্বা 139 প্রোটোকলে চলে আর কি। পোর্টে পোর্টে চলে আর কি। তাহলে যেহেতু আমি অলরেডি সেট করে ফেলছি, আমি একটু শো অপশন দিয়ে দেখবো আসলে সেট হয়েছে কিনা। দেখেন আগের ফাঁকা ছিল এখানে, এবার কিন্তু দেখেন সেট হয়েছে। আইপি পোর্ট। এবারে রান বা এক্সপ্লয়েট করে দিবেন, দিয়ে ইন্টার দিবেন। তখন আপনার বাসনটা দেখাবেন। আপনার কঠিন মনে হতে পারে, কঠিন হওয়ার কিছু না এখানে, কারণ আমরা স্টেপ স্টেপ যখন যাব তখন আসলে ইজি মনে হবে। তো দেখেন সাম্বার ভার্সন কত আছে? 2.2 সামথিং। বাট লেটেস্ট ভার্সন কত আছে একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এটার মধ্যে আউটডেটেড ভার্সন না লেটেস্ট ভার্সন দেওয়া। সাম্বা লেটেস্ট ভার্সন, সরি, লেটেস্ট কত আসছে? 4 পয়েন্ট সামথিং। লেটেস্ট ভার্সন কত? 4 পয়েন্ট সামথিং। এপ্রিলের, 2026 সালের এপ্রিলের 4 পয়েন্ট সামথিং। বাট এখানে আমার কত আছে দেখেন? 2 পয়েন্ট সামথিং, তাহলে আউটডেটেড ভার্সন। ওকে, যেহেতু আউটডেটেড ভার্সন পাইছি, আমি এটাকে, এটা এক্সপ্লয়েট ফাইন্ড আউট করবো। সাম্বা 2.2 দিয়ে, sorry, এটাই লিখে দিই আর কি, পুরোটাই সাম্বা। যেহেতু মার্ক করা আছে, আমি শিফট ইনসার্ট দিলে অটোমেটিক চলে আসবে। সরি, সার্চ স্পেলিংটা আমার ভুল আছে। সার্চ সাম্বা 2.2 দিয়ে আমি। ওকে, যেহেতু আপনি প্রথমে পুরো পুরো মানে সেমটাই রাখছি, আমি যেটা ভার্সনটা বের করছে, তো ওইটা আসে নাই। বাট আমি এবার 2.2 দিলাম। ওকে, তো চলে আসার পরে অনেকগুলো অপশন আছে, এখন কোনটাই হবে আই ডোন্ট নো, আমি জানি না। বাট আপনার একটা একটা করে সবগুলো ট্রাই করতে হবে, কারণ সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে এভাবে করতে হবে, কারণ হ্যাক করতে হলে তো আপনাকে আসলে কোনটাই হবে আপনি জানেন না, আপনাকে সবগুলো দিয়ে ট্রাই করতে হবে। ওকে, যেটাই পসিবিলিটি হয়। ওকে, তো যেটা হলো তা আমি একটু দেখি। আমি এটা দিয়ে দেখি 1 নম্বর দিয়ে সার্চ এসি, ইনসার্ট দিলাম, ইন্টার দিলাম। ওকে, এবার শো অপশন দিয়ে দেখবো। ওকে, ইউজ করতে হবে, আচ্ছা যাই হোক ইউজ করলাম। ইউজ করতে হবে কি? এটা শিফট ইনসার্ট দিব, ইউজ করব। ওকে, তো শো অপশন দিব, আমি শো অপশনস। আগেরবারের মতো আমাকে একটু টার্গেট ফিক্স করতে হবে। সেট আর হোস্ট, টার্গেট কি দেবো? কোন সার্ভার অ্যাটাক করবো? কেপটেক্স লেভেল সার্ভার, তার আইপিটা কত? 129। ওটা আমি দিয়ে দেবো 47.129।
দেখেন এটা পোর্ট অটোমেটিক্যালি পেয়ে গেছে বাই ডিফল্ট, এটা আর দেওয়া দরকার নেই, না থাকলে আমরা সেট আর পোর্ট দিয়ে এটা দিয়ে দিতাম। এল হোস্ট যেটা, এটা ইম্পর্টেন্ট, লোকাল হোস্ট মানে যে মেশিন থেকে আপনি অ্যাটাক করবেন সেই মেশিনের আইপি। তারপর কোন মেশিন থেকে অ্যাটাক করতেছেন, কালি থেকে, এই মেশিন থেকে আর কি। তো কালির আইপিটা আমি একটু দেখবো, এটা দেখার জন্য আমি একটু কাজ করি, আইএফ কনফিগ দিয়ে আইপিটা দেখে নিই। 128, তাহলে আমি লোকাল হোস্টের এখানে আইপিটা সেট করে দিই, সেট মেল হোস্ট 192.168.47.128 দিলাম। তো শো অপশন দিয়ে দেখি আসলে যেগুলো আমি বসাইছি অলরেডি ঠিক আছে কিনা। ওকে, এখন আমি এক্সপ্লয়েট দিয়ে দেবো, অ্যাটাক করবো ফাইনালি। অলরেডি আমার সব কিছু বসানো হয়ে গেছে, আমি এক্সপ্লয়েট করে অ্যাটাকটা রান করে দেবো। দেখেন এখানে আমার বাই ডিফল্ট একটা পেলোড সে নিয়ে অ্যাটাক করতেছে বাই ডিফল্ট। যদি এই পেলোডে কাজ না করে আমি পেলোড আবার চেঞ্জ করে দিতে হয়। ওকে, আমি একটু কন্ট্রোল সি দিয়ে দেখি যেটা আসলে অ্যাটাক করতেছে, বাট সে হ্যাক করতে পারতেছে না বা কম্প্রোমাইজ করতে পারতেছে না। আমি কন্ট্রোল সি এ শো পেলোডস গুলো দেখবো, কারণ একটা পেলোডে কাজ না করলে আরো পেলোড আছে, সেগুলো একটা একটা করে আমরা দেখবো আর কি। এগুলো সময় লাগে আর কি, আস্তে আস্তে করে দেখতে হয়। তো আমি কোনটা দিয়ে করতে পারি, সাপোজ আমি যদি এখানে এটা দিয়ে করি দেখি হয় কিনা। সেট করলাম, সেট দিব পেলোডস, পেলোডস দিলাম, সেট পেলোড, এটা শিফট ইনসার্ট দিয়ে দিলাম। ওকে, সব অপশন দিয়ে দেখবো আসলে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ ওকে ঠিক আছে, এক্সপ্লোর করে দেবো। পেলোড আমি একটা দিচ্ছি, এটা কাজ না করলে আর একটা পেলোড দিব, এটা যে কাজ করবে আই ডোন্ট নো, আমি অন্য একটা পেলোড আমি দিব। এটাও এখন পর্যন্ত আসতেছে না, তো আমি একটু অন্য একটা পেলোড আমি সেট করতে পারি। এই পেলোডটা দিচ্ছে এটাই কাজ করে না, ওকে অন্য একটা পেলোড দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো পেলোডস দিই, কি করতে পারি আমি, এটা দিতে পারি আমি সেট পেলোড। আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি আপনাকে, সব একটা কাজ না হলে একটা র্যান্ডমলি দিতে হবে, ঠিক আছে? কারণ আমি তো জানি না যে কোনটা হতে পারে। শো অপশন দিয়ে দেখি আসলে আইপি টাইপি ঠিক আছে কিনা। হ্যাঁ সব বসানো হয়ে গেছে, এক্সপ্লোর দিলাম। এটাও কিন্তু অ্যাটাক করতেছে, বাট হ্যাক করতে পারতেছে না। তাহলে আমরা অন্য একটা পেলোড আমি ট্রাই করতে পারি। এখন যদি আবার টাইমের একটা ব্যাপার থাকে, যদি মনে করেন যে টাইম কম বা আপনি দেখে নিবেন ক্লাস টাইমে তো টাইম কম থাকে, তো আপনি এখানে দেখে নিতে পারেন যে আসলে কোনটাই হতে পারে। আমি যে অক্ষরগুলো ফাইন্ড আউট করছি সেগুলো যে কোনো একটা অক্ষর আমি ট্রাই করতে পারেন। দেখেন পেলোড, এখানে যে পেলোড যে সে ট্রাই করছে এটা দিয়ে নাও হতে পারে, এখানে যে সে ট্রাই করছে নাও হতে পারে, ঠিক আছে? বাট আমার টাইম বাঁচানোর জন্য আমি একটু হেল্প নিতে পারি। ওকে, নাহলে আমার প্রত্যেকটা ধরে ধরে সবগুলো আমার করতে হবে। এই দেখেন পেলোড লিনাক্স শেল রিভার্স টিসিপি, এটা আছে কিনা দেখি, থাকে এটা দিয়ে আমরা ট্রাই করি হয় কিনা, শো পেলোডস। নাহলে আপনার একটা একটা করে সবগুলো ট্রাই করতে হবে, শো পেলোডস। ওকে, পেলোড আমরা দেখলাম, এখন চাই আমাদের না পেলোডতে হচ্ছে না, সবগুলো পেলোড আমার চেক করা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমরা এক্সপ্লয়েট যেগুলো পাইছিলাম না মনে আছে, করে দেখেন এখানে যে এক্সপ্লয়েট গুলো আমরা পাইছিলাম, আমরা তো একটা এক্সপ্লয়েট ইউজ করতেছি। ওকে, পেলোড অনেকগুলো ইউজ করছি দেখেন, অনেকগুলো পাইছি। এখন আপনি চেক করবেন যে আসলে আর একটা এক্সপ্লয়েট দিয়ে ট্রাই করতে, একটু আমরা এক্সপ্লয়েট ট্রাই করছি, এবার এই এক্সপ্লয়েট দিয়ে ট্রাই করতে পারি। ওকে, তো আমি একটু এইটাকে আবার সার্চ করি আমি। ওকে, সার্চ করার পরে দেখেন আবার সে চলে আসছে। এবার এটা দিয়ে একটু ট্রাই করি, যেহেতু লিনাক্স সার্ভার, এখানে লিনাক্স আছে, লিনাক্সটা দিলে আরো বেশি পসিবিলিটি থাকে আসলে হ্যাক করার, ঠিক আছে? তো এটা একটু আমরা ইউজ করি, ইউজ, ঠিক আছে? একটা একটা করে সময় নিয়ে করতে হয়, যদি না হয় আর কি।
শো অপশনস, শো অপশন, ঠিক আছে। এবার আমরা সেট করে দিই, সেট 192.168.47.129। ওকে, আর টোটালি দেওয়া আছে। সেট এলোসটা দিব আমরা, সেট এলোস ওকে। তো এখানে 8 হবে, কারণ কালির আইপি তো 8, লোকাল হোস্টের। ওকে, এবার এক্সপ্লয়েট করে রান করে দিলাম, দেখি হয় কিনা। নাহলে আমরা আবার পেলোডের এখানে চলে যাব, দেখি এটা দিয়ে হয় কি। তা সে কিন্তু ভীষণ খুঁজতেছে, বাট ফাইনালি সে এই করতে পারতেছে না, ঠিক আছে। ট্রাই করতেছে বাট পারতেছে না। তো এখন একটা কাজ করি, আমরা একটু পেলোডটা আবার চেঞ্জ করে দিই, হ্যাঁ। শো পেলোডস দিই, পেলোডস দিই, এখানে অনেক পেলোড আছে। আমি যখন একটা পেলোড আমরা একটু ই করি, এটা দিয়ে একটু সেট, হ্যাঁ, সরি, সেট পেলোড, তো অপশন দিব, সব করা আছে, এক্সপ্লোর দিব, হ্যাঁ। দেখি হয় কিনা এটা। আই থিঙ্ক এটা দিয়ে হয়ে গেছে। সেশন ওপেন হওয়া মানে কি, আপনার সেশন ওপেন হওয়া মানে ওই সার্ভারটা আপনার রিমোটলি আপনি অ্যাক্সেস করে ফেলছেন, মানে এক্সপ্লয়েট করে ফেলছেন বা হ্যাক করে ফেলছেন। তো একটু দেখি, পোস্ট নেম দিয়ে দেখি আসলে কোন ডিভাইসে আপনি ঢুকছেন। ক্রিপ্টিক্স লেভেল সার্ভার, আপনি আছেন কোথায়, কালির মধ্যে, বাট আপনি রিমোটলি হ্যাক করে ফেলছেন ক্রিপ্টিক্স লেভেল সার্ভার। ওএমআইডি, কোন ইউজার দিয়ে আপনি লগ ইন করছেন, মানে হ্যাক করে ফেলতে পারছেন, রুট। এখন রুট মানে কি, অ্যাডমিন ইউজার, সুপার ইউজার। কোনো ডিভাইসে যদি আপনি রুট অ্যাক্সেস পান, তাহলে আপনি ওই ডিভাইসটার পুরো অ্যাক্সেস পেয়ে গেলেন, যা খুশি তাই করতে হবে। মানে এখানে কি আছে না আছে সব এভরিথিং আপনি দেখতে পাবেন, ঠিক আছে। জাস্ট আমি একটু আইডিয়া দেওয়ার জন্য, সিনারিওটা বোঝানোর জন্য, আসলে কি হ্যাকিংটা কিভাবে হয়, কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, ভালনারিটি গুলো ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। কোড ইনম্যাপ করে কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এক্সপ্লয়েট করতে পারি কিভাবে, এই জিনিসগুলো আর কি। ওকে, এখন একটা কোশ্চেন আর আনসার সেশনটা নিয়ে আমরা একটু, আচ্ছা আমি তারপরে একটু ই করি, একটা মিনিট। তার কোশ্চেন থাকলে করতে পারেন, তার কোশ্চেন থাকলে করে ফেলেন। স্যার আমাদের ভিডিওটা কি কোনো রেকর্ড দেওয়া হবে? আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো, আমি একটা ফর্ম দিব আপনাদেরকে, ফর্ম দিচ্ছি, ফর্মটা ফিল আপ করেন, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। স্যার ফর্মটা কি চ্যাট বক্সে দেওয়া হবে স্যার? আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি দিলে ভালো হতো স্যার। আর আপনারা যেটা করবেন, আমি কোশ্চেন করেন, যে কোনো কোশ্চেন করতে পারেন। আর আমি আমার আমাদের কোর্সের ডিটেলসটা আমি একটু দিয়ে দিব। আগামী বুধবার আমাদের ক্লাস শুরু হবে, আমার 10ম ব্যাচের ক্লাস শুরু হবে বুধবারে 9:30 থেকে। ওকে, ভাইয়া কি কি বার হবে ক্লাসটা? আমরা নর্মালি বুধবার এসের রবিবারে আর বুধবারে প্ল্যান করতেছি। বাট তারপরে যদি কারো প্রবলেম থাকে আমরা ওটা রিশিডিউল করতে পারবো, সমস্যা নেই, মানে সবাই যেন করতে পারে এই টাইমটা আমরা ফিক্স করবো। রবিবার আর শুক্রবার 9:30 বাদে করা যায়? মানে আর আমার একটু 9:30 থেকে রবিবার আমরা আর শুরু করবো, শুক্রবার প্রবলেম থাকে। হ্যাঁ আমাদের ক্লাস 9:30 থেকেই শুরু করবো। না না, আমি বলতে চাইছি যে রবিবার আর শুক্রবার বাদে করা যায় কি না। ওইটা করা যাবে, সমস্যা নেই, মানে আমাদের প্রবলেম নাই। আর তারপর ওই বললাম না, জাস্ট প্রাথমিক পর্যায়ে এই 2টা দিন রাখছি, বাট কারো প্রবলেম থাকলে আমরা রিশিডিউল করে নিব, ঠিক কোনো সমস্যা নেই। না তাইলে একটু সুবিধা হয় আর কি, রবিবার আর শুক্রবার না থাকলে। বুঝি নাই, বলছি রবিবার আর শুক্রবার না থাকলে একটু সুবিধা হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্য দিন রাখবো। ওকে, তো যেটা হলো, আমার কারিকুলামটা একটু দেখি, হ্যাঁ। এটা 4.5 মাসের একটা জার্নি হবে, অনেক বড় একটা জার্নি, 4.5 মাসের একটা জার্নি। তো এখানে আমরা ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি একটা ক্লাস থাকবে আমাদের, ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং এর, তো নেটওয়ার্কিং অনেকে আইডিয়া কম, নেটওয়ার্কিং এর আমরা একটা নলেজ দিব। এথিক্যাল হ্যাকিং এর ল্যাব সেটআপে ক্লাস নিব আমরা, ল্যাব সেটআপ সবার ডিভাইসে ল্যাব সেটআপ করে দিব। এরপরে কাইল লিনাক্স এর আমরা ক্লাস নিব,
লিনাক্সের কমান্ড গুলো, বেসিক কমান্ড গুলো যেগুলো আছে, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিব। ইনফরমেশন গ্যাদারিং এর দুইটা ক্লাস আছে আমাদের, অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই আমরা শিখাবো। নেটওয়ার্ক এনুমারেশন গুলো আমরা ক্লাস থাকবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট থাকবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের রিপোর্টিং থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি ওভারভিউ থাকবে, তারপর ডাইরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক থাকবে, ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি ওয়ার্ডলেস ইন্ট্রুডার অ্যাটাক গুলো থাকবে। এসকিউএল ইনজেকশনের দুইটা ক্লাস আছে, একটা হলো অটোমেটিক এসকিউএল ইনজেকশন অ্যাটাক, একটা হলো ম্যানুয়াল টেস্টিং, দুইটাই থাকবে। প্রসেস স্ক্রিপ্টিং অ্যাটাক থাকবে, ডস ডিডোস অ্যাটাক থাকবে, এগুলো সব প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল প্রফেশনালি ভাবে শিখবেন আর কি। মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশনের যে সিকিউরিটি টেস্টিং গুলো আছে, বাংলাদেশ গুলো আছে, সেগুলো আমরা দেখাবো আর কি অ্যাপস দিয়ে। ভাইয়া জি। ভাইয়া আমাদের তো অনেকের পিসিতে মানে এই যে আমাদের যে হ্যাকিং প্র্যাকটিসের জন্য অপারেটিং সিস্টেমটা লাগবে সেটা ইনস্টল নাই এখন। আপনারা কি সেটার গাইডনেস দিবেন মানে হ্যাঁ হ্যাঁ, কিভাবে? বললাম না, আমরা ল্যাপটপ সব সেটআপ আমরা করে দেবো, সফটওয়্যার টুলস যেগুলো লাগবে সব আমরা প্রোভাইড করবো, এভরিথিং। কিছু করতে হবে না, জাস্ট আপনার ল্যাপটপটা বা কম্পিউটার রাখবেন, বাকিগুলো আমরা সবকিছু দিয়ে দেবো, নোটস, ডকুমেন্ট, টুলস। আর হলো ভাই আমার কয়েকটা ফ্রেন্ড প্লাস কাজিনরাও এটা করতে চাচ্ছে, এখন সেই ক্ষেত্রে কি ওরা তো আজকে মানে অনেকেই মিটিং এ জয়েন করতে চাইছিল বাট ব্যস্ততার জন্য করতে পারে নাই। এখন ওদের কি কোনো ভিডিও মানে এই ভিডিওটা লিংক বা কিছু দেওয়া যায় এরকম? ভাই আপনার নামটা একটু বলবেন। খালিদ, KHLID। খালিদ ভাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন? আমাদের এখানে হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপে আছেন? জি ভাই, গ্রুপে আছি ভাইয়া। এখন একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি নোট করে রাখতেছি আমি আপনাকে। আর ফর্মটা যেটা দিচ্ছি চ্যাটে, এই ফর্মটা সবাই একটু ফিল আপ করে দিয়েন, তাহলে আমি রিস করতে পারবো। তা ভাইয়া আপনি আমি গ্রুপে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, আমি ওখানে আপনাকে রিস করতে পারবো। আচ্ছা, তারপর যেটা হলো একটু আমি বলি। গ্রুপে অ্যাড নেই। হ্যালো, আমি জাহিন, গ্রুপে অ্যাড নেই। বুঝি নাই। আমি গ্রুপে অ্যাড নেই সেটা। আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দেন, আর ফর্মটা ফিল আপ করলে আমরা কন্ট্যাক্ট করবো আপনার সাথে। আচ্ছা ভাইয়া, আর বলছি এই লিংকে চাপ দিলে আমার ইন্টারনাল সার্ভার ইরর লেখা আসে। কোনটা? আমি এই সার্ভার ইরর লেখা আসতেছিল এতক্ষণ। লিঙ্কে লিঙ্কে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ। সবার কি এরর আসতেছে ভাইয়া? অথবা আমাদের ওয়েবসাইটে যেও ফিল আপ করতে পারবেন, ওয়েবসাইটে যে। ভাইয়া ভাইয়া হ্যাঁ। জি, এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া আমি নক দিছি, যে নক দিতে বলছিলেন খালিদ, দেখেন ঠিক আছে একটু। ঠিক আছে। কারো প্রবলেম হলে আপনার হোয়াটসঅ্যাপে নক দিন, আমাদের যে ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ আছে এখানে দেখেন আমাদের ইসের, আমাকে নক দিতে পারেন, আপনি পাঠিয়ে দেবো। নক দিলে এই নাম্বারে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন বা নোট করে রাখেন নাম্বারটা, দাঁড়ান ভাইয়া কাইন্ডলি। এখানে নক দিলে হ্যাঁ আমরা দিয়ে এটাতে দেবো। নক দিছি ভাইয়া, এটাতে নক দিছি। জি জি জি। ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া। কাইন্ডলি একটু ভিডিওটা পাঠিয়ে দিন ভাই। হ্যাঁ অবশ্যই শেয়ার করে দেবো আমি। আচ্ছা, আর যেটা হলো, আচ্ছা এখানে ডিসকাস করি একটু। তো যেটা হলো, আমরা এগুলো সব প্র্যাকটিক্যাল, মানে আমরা যেহেতু প্রফেশনাল লাইফে কাজ করতেছি, আমরা তিনজন ট্রেনার এখানে থাকবো। তিনজন ট্রেনার থাকবে এবং সাপোর্ট ক্লাসও থাকবে, মানে সপ্তাহে দুইটা মেইন ক্লাস, দুইটা সাপোর্ট ক্লাস। তো মেইন ক্লাসের কোনো প্রবলেম ফেস করলে বাসায় প্র্যাকটিস করার সময় আমাদের সাপোর্ট ক্লাসও লাইভ হয়, সেখানে ইনস্ট্রাক্টর থাকে। তার মানে কি সপ্তাহে 4টে ক্লাস। মেইন ক্লাসে জয়েন করতে হবে, সাপোর্ট ক্লাসে জয়েন না করলেও প্রবলেম নাই, যদি আপনার কোনো প্রবলেম না থাকে, ইস্যু থাকলে জয়েন করতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের উপর আমার থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট, কুইজ থাকে, প্রজেক্ট থাকে। ওকে, এগুলো এভ্যালুয়েশন করা হয় আর কি। আচ্ছা, তো যেটা হলো আমাদের ডিডস, এগুলো সব প্র্যাকটিক্যালি প্রফেশনালি দেখা হয় আর কি। সিএসআরএফটা দেখি আমরা, পারফর্ম এফটিপি অ্যাটাক, টেলনেট অ্যাটাক, এসএসএস অ্যাটাক দেখি আমরা, সাম্বা এসটিটিপি অ্যাটাক গুলো আমরা দেখি, মেল অ্যানালাইসিস দেখি। ঠিক আছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক গুলো আমরা দেখি, এখানে আমরা ওয়ার্কশপ থেকে শুরু করে অনেক টুলস ইউজ করে সেগুলো দিয়ে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। সেশন হাইজ্যাকিং, এসকিউএল লগইন বাইপাস অ্যাটাক গুলো আমরা দেখি, এলএফআই, তারপরে লাইভ সার্ভার হ্যাকিং দেখি আমরা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, প্রায় হ্যাকমি, বালনাপ, এগুলোতে আমরা প্র্যাকটিস করাই, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে হ্যাক করতে হয়, এগুলো দেখে আমরা। ক্রিপ্টোগ্রাফি, তারপর ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সিকিউরিটি অফ ডাটা সেন্টারের, এগুলো আমরা দেখাই। আইসিটি সিকিউরিটি পলিসি, আইটি অডিট, এগুলো আপনারা পাচ্ছেন, মানে ফিজিক্যাল হ্যাকিং এর পাশাপাশি আমরা এখানে একটু এক্সট্রা ভাবে অ্যাড করছি, যাতে আপনারা অডিট, সিকিউরিটি পলিসি নিয়েও আপনাদের নলেজ থাকে আর কি। ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান, সাইবার ল সম্পর্কে, ফ্রিল্যান্সিং পার্ট গুলো আমরা রাখি আর কি। কারণ সবাই তো কর্পোরেটে যাবে না, ব্যাংকে জব করবে না। তো তাদের জন্য এক্সট্রা আমরা ফ্রিল্যান্সিং এর পার্ট গুলো রাখছি, যাতে ফ্রিল্যান্সিং এও করেও যেন সে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারে। ফ্রিল্যান্সিং, বাগ বাউন্টিও আমরা ক্লাস রাখা আছে। পাশাপাশি আমরা জব, ইন্টার্নশিপ, প্লেসমেন্টে আমরা সাপোর্ট দিয়ে থাকি, যারা ভালো করে ইভ্যালুয়েশনে, তাদের জন্য আমরা একটা অপরচুনিটি থাকে আর কি। আমাদের এখানেও আপনার অপরচুনিটি পেতে পারেন, যদি আপনার ইভ্যালুয়েশনে ভালো হয়, আপনি ভালো করতে পারেন, আমাদের এখানেও মেন্টর হতে পারেন চাইলে।
ঠিক আছে, আমরা ফাইনাল একটা এক্সাম নিই, ঠিক আছে। এছাড়া প্রত্যেকটা ক্লাসের উপর আমাদের কুইজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে আর কি। তারপর আমরা আহ, কি বলে, আমরা ইন্টার্নশিপ বা জব প্লেসমেন্টের আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি। মক মক ইন্টারভিউ যাতে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, ইন্টারভিউ কি ধরনের কোশ্চেন আসে। পাশাপাশি আমরা জবের যে এক্সাম প্রিপারেশন যেটা আছে, জবের রিটেন এক্সাম কি কি আসতে পারে, ভাইভা কি কি আসতে পারে, এগুলো আমরা সব গাইডলাইন দিয়ে থাকি আর কি। ওকে, তো এখানে প্রায় 4.5 মাসের একটা জার্নি হবে। ইনস্ট্রাক্টর এখানে দেওয়া আছে একজন, আমি আছি, ঠিক আছে। কারিকুলামে গেলে গেলে আপনি পুরো দেখতে পারবেন আর কি। পাশাপাশি ওভারভিউ যদি হয় দেখেন, আমাদের প্রায় 86 ক্লাস হবে, 4 মাসের উপরে প্রোগ্রাম, প্রায় 5 মাস কাছে চলে যাবে। 36টা লাইভ ক্লাস, 50টা সাপোর্ট ক্লাস থাকবে, লাইভ প্রজেক্ট 10টা থাকবে, জব প্লেসমেন্টের সাপোর্ট থাকবে আপনাদের, আর ব্যাস 10 আর কি। ওকে, তো আমাদের 12 তারিখ হওয়ার কথা ছিল জুনের, তা আমরা এটাকে আমরা বুধবার থেকে আসলে স্টার্ট করতেছি, 9:30 থেকে আর কি। আর কোর্স ফি আসলে ডিসকাউন্ট চলতেছে, অনেক কমে দিচ্ছে আর কি। 5 মাসের একটা জার্নি হবে, অনলি 4,000 টাকা। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই? আর ফর্মটা ফিল আপ করে নিয়েন, আমরা ভিডিওটা পাঠিয়ে দেবো তোমাকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই? না হলে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, থ্যাংক সো মাচ সবাইকে, আহ, এতক্ষণ ধরে আসলে আমাদের সাথে ছিলেন। ওকে, আসসালামু আলাইকুম। আপনি নক দিন, নক দিলে অ্যাড করে দিন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সবাই।